আমার টোটাল এই পুরো ঘটনাটা ঘটতে টাইম লাগবে ইনফিনিট টাইম, একদম 0 গ্রাম হইতে। আলটিমেটলি কখনো এটা শেষ হবে না। ওকে ওকে সো এখন আমরা এটার গ্রাফ দেখাবো, তারপর এটার আরেকটা ফর্মুলা ডিরাইভ করবো, তারপর আমরা অন্য সাবজেক্টে যাব। আচ্ছা, এটার গ্রাফ সেটার গ্রাফ কিরকম হবে? এটার গ্রাফটা খুব ইজি। এই অ্যাক্সেসে ধরো আমরা টি লিখলাম আর এই অ্যাক্সেসে লিখলাম এন। সেটা গ্রাফটা দেখতে হবে এরকম 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 একটা গ্রাফ আমরা দেখতে পাবো। এই অ্যামাউন্টটা হচ্ছে, এই যে অ্যামাউন্টটা দেখতেছো, এই যে এই অ্যামাউন্টটা যে দেখতেছো, এটা হচ্ছে এন নট। ওকে, অ্যান্ড কন্টিনিউয়াসলি এটা কমতে থাকবে। সো এইখানে একটা পজিশন দেখো, যে এই যে পজিশনটা, এই যে আমি যে এখানে দাগটা আঁকতেছি, এই জায়গায় আমার অ্যামাউন্টটা কিন্তু হাফ হয়ে গেছে। মানে এইখানে আমার এন এর ভ্যালু হচ্ছে এন নট বাই 2। এই জায়গাতে এখানে আমার এন এর ভ্যালু হচ্ছে এন নট বাই, আচ্ছা ওয়েট একটু, এটা একটু সাইডে আঁকি দেবো। এইখানে এই যে অ্যামাউন্টটা, এইখানে এন এর ভ্যালু হচ্ছে এন নট বাই 2, মানে এই যে ঠিক অর্ধেক যেখানে হয়েছে, এইটা হইতে যে সময়টা লাগছে সেটাই কত? সেটাই হচ্ছে টি হাফ। ওকে, দেন এই টি হাফের আবার যখন অর্ধেক হয়ে যাবে, সরি এই এন নট বাই 2 এর আবার যখন হাফ হয়ে যাবে, এই যে এই জায়গাটা, সেটাও দেখো এই যে সেম অ্যামাউন্ট অফ টাইম পরেই হাফ হয়ে যাবে। সো এটা হচ্ছে 2 ইন্টু টি হাফ। তারপর এই যে এখানে অ্যামাউন্ট হচ্ছে এন নট বাই 4, এন নট বাই হচ্ছে 4। এরপর আরো অর্ধেক হবে এই যে এখানে এসে, তখন অ্যামাউন্ট হয়ে যাবে এন নট বাই 8, অ্যান্ড সেটা হবে আরো টি হাফ সময় পর, মানে টোটাল 3 টি হাফ সময় পরে। অ্যান্ড এইভাবে এটা কন্টিনিউয়াসলি কমতেই থাকবে। ওকে, অ্যান্ড এটা কিসের ইকুয়েশন ফলো করে? ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মতো, এন ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। অ্যান্ড এটা কখন আলটিমেটলি 0 হবে? আফটার ইনফিনিটি। ইনফিনিটি টাইম পরে এটা একদম কমপ্লিটলি 0 হয়ে যাবে। এখানে আমরা ডেসমস এটা আঁকতে পারি, যে আমাদের ধরো আমরা গ্রিডটা অফ করে দিই, যে ধরো আমাদের এন হচ্ছে ধরো 5, প্রথমে 5 গ্রাম নিয়ে শুরু করলাম, আর সরি এন নট, আর এন ইজ ইকুয়াল টু হচ্ছে এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, সেখানে ল্যামডা লেখা যায় না প্রবাবলি, ল্যামডা, আর টাইম হচ্ছে ধরো এক্স। ওকে, এখানে ধরো আমি একটা ল্যামডা সেট করে দিলাম, ল্যামডা হচ্ছে ধরো 1। সো আমি এরকম একটা গ্রাফ পাবো। আর এখানে আমরা শুধু পজিটিভ টাইমের জন্য দেখতেছি, সো তখন গ্রাফটা দেখতে হবে এরকম। সো এরকম একটা গ্রাফ আমরা আসলে দেখতে পাচ্ছি। ওকে, অ্যান্ড এইখানেও আমরা ভেরিফাই করে দেখতে পারি যে এখানে আমাদের এই পি হচ্ছে ল্যামডা। সো আমরা দেখি যে শুরুতে তো 5 ছিল, আমরা এই যে হাফ লাইফের যে ফর্মুলাটা শিখলাম, টি হাফ হচ্ছে লন 2 বাই ল্যামডা। সো আমি যদি এখানে ধরো ল্যামডার ভ্যালু বসাই লন 2, আর ল্যামডা আমরা ধরছি হচ্ছে 1, সো লন 2 হচ্ছে 0.693 এর মতো অলমোস্ট। সো আমরা দেখব ঠিক 0.693 টাইমে গিয়ে এটা এই প্রথমে যে 5 ছিল 5 এর অর্ধেক হয়ে গেছে, দ্যাট ইজ 2.5 হয়ে গেছে। এই যে দেখো, আমি যদি 2.5 এর পয়েন্টটা নিয়ে আসি, 2.5 ধরো, এই যে অলমোস্ট এইখানে 0.693 এখানে দেখো 2.5 হয়েছে। তুমি আরো 0.69 যাও, দ্যাট ইজ 0.69, মানে লন 2 ইন্টু 2 ইন্টু লন 2, এটা কত আসে? 1.386 বা 1.39। তুমি যদি এখানে 1.39 যাও, তাহলে দেখো এটা ওই যে আরো অর্ধেক হয়ে গেছে, মানে অলমোস্ট
1.25 হয়ে গেছে, মানে 5 এর অর্ধেক 2.5, 2.5 এর অর্ধেক 1.25। সো আমরা যে ফর্মুলাটা শিখলাম সেটা অ্যাকচুয়ালি কারেক্ট। ওকে, সো গ্রাফটা কি সবাই বুঝছো? এখানে n is equal to n naught e to the power minus lambda t, অ্যান্ড এখানে এই যে এই প্রত্যেকটা টি হাফ আসলে সবসময় সমান। ওকে, কারো কি কনফিউশন আছে এখানে? আচ্ছা, ফাইন। সো আমরা এখানে একটা জিনিস দেখলাম যে হাফ হইতে টাইম লাগে হচ্ছে ln 2 বাই ল্যামডা। আরেকটা জিনিস বললাম যে এটা এন্ড হইতে টাইম রিকোয়ার্ড টু এন্ড, এটা হচ্ছে ইনফিনিটি, মানে এটা আসলে কখনোই শেষ হয় না। কারণ এই যে গ্রাফটা, এটা তোমার যদিও মনে হচ্ছে যে এখানে গিয়ে 0 হয়ে গেছে, বাট আসলে তুমি এখানে যদি জুম ইন করো অনেক বেশি, তখনও দেখবা যে এটা আসলে পুরোপুরি এখনো 0 হয় নাই, অ্যান্ড এটা কখনোই 0 হবেও না। এটা কন্টিনিউয়াসলি ডিক্রিজ করবে, বাট 0 হবে অ্যাকচুয়ালি ইনফিনিটিতে গিয়ে। ওকে, হ্যাঁ, এটা একটা অ্যাসিম্পটোট। ইয়েস। আচ্ছা, সো আমরা এখান থেকে এটা গ্রাফ করলাম। এখন এটার সাথে রিলেটেড আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, তারপর আমরা ম্যাথে যাব। একটু ওয়েট করো। আচ্ছা, সো এখন আমরা আরেকটা থিওরি এখান থেকে লাস্ট করবো, যেটা ডেরিভেশন বইতে দেওয়া থাকে না ইউজুয়ালি, বইতে জাস্ট এটা ফর্মুলাটা দেওয়া আছে, বাট আমি ডেরিভেশনটা দেখাবো বিকজ এটা খুবই ইন্টারেস্টিং। ওকে, সেটা হচ্ছে মিন লাইফ অফ আ সাবস্টেন্স, বা বাংলায় হচ্ছে গড় আয়ু বা অ্যাভারেজ লাইফ। আর কি অ্যাভারেজ লাইফ টাইম কত, গড় আয়ু। এটার ডেরিভেশনটা কোনো বইতেই দেওয়া নাই, বাট এটা আমি অলওয়েজই পড়াই। এটা হচ্ছে যে একটা সাবস্টেন্সের মিন লাইফ কত বা অ্যাভারেজ লাইফ টাইম কত। ওকে, এটাকে আমরা ডিনোট করি টাও দিয়ে, টাও। সো ফর্মুলাটা খুবই সিম্পল। ফর্মুলাটা হচ্ছে এরকম যে টাও ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা, জাস্ট 1 বাই ল্যামডা। ওকে, মানে রেডিওঅ্যাক্টিভ ডিকে কনস্ট্যান্টের ইনভার্সই হচ্ছে তোমার মিন লাইফ অফ এ সাবস্টেন্স। তো মিন লাইফটা আসলে কি বোঝাচ্ছে? এটা এরকম বোঝাচ্ছে যে আমি এই যে যখন একটা ডায়াগ্রাম একে দেখাচ্ছি তোমাদের, যে এটা কন্টিনিউয়াসলি হচ্ছে ছোট হয়ে যাচ্ছে। ধরো শুরুতে এরকম ছিল, আফটার সাম টাইম এটা এরকম হয়ে গেছে, আফটার সাম টাইম এটা আরও ছোট হয়েছে, আফটার সাম টাইম এটা আরও ছোট হয়েছে, এরকম সো অন চলতেছে। সো এখানে দেখো এই মানে এটা যে এটার অ্যামাউন্ট যে কমে যাচ্ছে, এটা রিজনটা কি? রিজন হচ্ছে যে এখানে কিছু নিউক্লিয়াস বা কিছু অ্যাটম ডিকে হয়ে গেছে, মানে ক্ষয় হয়ে গেছে। সো ধরো এইখানে 5টা অ্যাটম ছিল, ধরো এই জায়গায় 5টা অ্যাটম ছিল, জাস্ট কথা ধরো 5টা অ্যাটম ছিল, এ বি সি আর হচ্ছে এক্স ওয়াই জেড। আর এরপর এই যে কমে গেছে মানে ডিকে হয়ে গেছে, আমি অ্যাজিউম করলাম ধরো বি আর এক্স এই দুইজন মারা গেছে এই টাইমের মধ্যে। সো তখন এখানে আমার অ্যাটম কি কি আছে, এ সি ওয়াই জেড। আর ধরো আমি এখানে বললাম যে এইখান থেকে এইখানে আসতে সময় লাগছে 2 সেকেন্ড। তাহলে আমাকে বলো তো যে বি অ্যান্ড এক্স ওদের লাইফ টাইম কত, মানে ওদের আয়ু কত, বা ওরা কত সেকেন্ড বাঁচছিল? 2 সেকেন্ড, রাইট? ওদের লাইফ টাইম ছিল 2 সেকেন্ড, ওরা 2 সেকেন্ড জীবিত ছিল। এরপর ধরো আফটার 1 সেকেন্ড ধরো এই অবস্থাটা হচ্ছে, তখন দেখা গেছে যে সি মৃত্যুবরণ করছে। তো এরপর দেখা গেল যে এখানে আছে এ ওয়াই আর জেড। তাহলে বলো তো সি এর বয়স কত, মানে সি
কত দিন বেঁচে ছিল বা কত সেকেন্ড বেঁচে ছিল, সি কত সেকেন্ড বেঁচে ছিল, 3 সেকেন্ড, রাইট? সো এখানে আমরা বুঝতে পারতেছি যে এক একটা অ্যাটম এক এক অ্যামাউন্ট অফ টাইম বেঁচে থাকে। কিছু অ্যাটম একদম শুরুতেই ডিস্ট্রয় হয়ে যায় 0 সেকেন্ড, কিছু অ্যাটম 1 সেকেন্ড, কিছু অ্যাটম 2 সেকেন্ড, কিছু অ্যাটম 10 সেকেন্ড, কিছু অ্যাটম ইনফিনিট সেকেন্ড বেঁচে থাকে। মানে এটা তো যেহেতু কখনোই শেষ হবে না, আলটিমেটলি লাস্টেও কেউ না কেউ থেকেই যাবে। সো আমরা বলতে পারি যে এক একজনের লাইফ টাইম এক এক ধরনের। ওকে, আমি এটার অ্যাভারেজটা জানতে চাই যে অ্যাভারেজে প্রত্যেকে কত বছর বাঁচছে। সো এখন খুবই ইন্টারেস্টিং একটা আইডিয়া ইউজ করে এটা বের করবো, কারণ তোমার কাছে মনে হতে পারে এটা কীভাবে বের করা সম্ভব, কারণ এক একজনের সময়ের মানে বয়স তো এক একটা, রাইট? অ্যান্ড প্রত্যেকটা অ্যাটমেরই যে কোনো পসিবল ভ্যালু লাইফ টাইম হইতে পারে। এখানে অনেক অ্যাটম আছে, আমি এতজনেরটা কীভাবে বের করবো? দেন এক একজনের বয়স এক একটা, কেউ 2 সেকেন্ড বাঁচে, কেউ 3 সেকেন্ড বাঁচে, কেউ ইনফিনিট সেকেন্ড বাঁচে। সো এখানে অ্যাভারেজ নেওয়া কীভাবে পসিবল? সো আমরা অ্যাভারেজ অ্যাকচুয়ালি কীভাবে নিই, মানে কোনো একটা জিনিসে অ্যাভারেজ কীভাবে নিই? সবার সাম বের করি, দেন নাম্বার অফ আইটেম দিয়ে ডিভাইড করি, রাইট? সো এখন যেহেতু এখানে আমরা বুঝতে পারতেছি যে আমার অনেকগুলা ইনফিনিটটা জিনিস অ্যাড করা লাগতে পারে এবং ওই নাম্বারগুলো আসলে যে কোনো রেঞ্জের মধ্যে থাকতে পারে। সো এখানে তুমি এই সামটা কি ইউজ করে বের করবো বলো তো? তুমি বুঝতে পারতেছো যে এখানে ইনফাইনাইটটা জিনিস অ্যাড করা লাগবে। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, ইন্টিগ্রেশন। হ্যাঁ, সো আমরা এখানে ওদের এইজের ইন্টিগ্রেশন করবো মেইনলি, যদিও কয়েকজনের এইজ হচ্ছে ইনফিনিটি, বাট স্টিল আমরা একটা অ্যাভারেজ ভ্যালু বের করতে পারবো। মানে আমরা এখানে বুঝতে পারতেছি যে ওদের এইজগুলা 0 থেকে ইনফিনিটির মধ্যে ভ্যারি করে, বাট স্টিল আমি ওইখান থেকে দেখাবো যে অ্যাভারেজ লাইফ টাইম এইটা আসবে। ওকে, আচ্ছা, সো প্রুফটা খুবই মজার, ইন্টিগ্রেশন ইউজ করেই করবো। আমাদের একটু পরে ইন্টিগ্রেশন ক্লাসও আছে, সো ওইটার আইডিয়াই বেসিক্যালি। আমরা একটু ইন্টিগ্রেশন আইডিয়া একটু রিভিউ করে আসি যে আমরা এই ফর্মুলাটা শিখাইছি যে ইউভিডিএক্স ইন্টিগ্রেশন বাই পার্টস, তার ফর্মুলা হচ্ছে ইউভিডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভিডিএক্স ডিএক্স, রাইট? এটাই আমরা এখানে ইউজ করব। আচ্ছা, খুবই মজার ইন্টিগ্রেশন, মানে ইন্টিগ্রেশনের বেস্ট এক্সাম্পল বলতে পারো তোমাদের সিলেবাসের মধ্যে। ওকে, যেমন ডিফারেন্সিয়েশনের বেস্ট এক্সাম্পল ছিল এই যে আমরা ব্যাটারি কিভাবে কম্বিনেশন করলে হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট পাবো, কারেন্ট ইলেকট্রিসিটি দেখাইছিলাম। এরকম ইন্টিগ্রেশনের ফিজিক্সের মধ্যে বেস্ট এক্সাম্পল হিসেবে বলা যায় এইটা, যে এরকম একটা উইয়ার্ড সিনারিওতেও আমরা ইন্টিগ্রেশন ইউজ করে একটা জিনিসের অ্যাভারেজ লাইফ বের করতে পারবো। আচ্ছা, তো ধরো যে এখানে আমাদের শুরুতে হচ্ছে এরকম n নট অ্যামাউন্ট অফ সাবস্টেন্স ছিল, অ্যান্ড আমি কি করলাম, আমি বললাম যে আফটার টি সেকেন্ড বা আফটার টি টাইম এখন আমার অ্যামাউন্ট অফ সাবস্টেন্স আছে n। আমরা জানি n ইজ ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ফাইন। এখন এখানে হচ্ছে ধরো শুরু থেকে টি সেকেন্ড টাইম বা টি টাইম ক্রস করছে শুরু থেকে। এখন আমি এর পরের একটা ছোট্ট টাইম স্প্যান দেখবো, কতটুক ডিটি। আমি ধরলাম এরপর খুব ইনফিনিটসিমাল অ্যামাউন্ট অফ টাইম ক্রস হয়েছে, অ্যান্ড আমি যেহেতু জানি যে এটা কন্টিনিউয়াসলি ডিকে হচ্ছে, কন্টিনিউয়াসলি এটা ডিক্রিজ হইতেছে অ্যামাউন্ট, সো আমি জানি খুব স্মল অ্যামাউন্ট অফ টাইম পরেও এইটা কিছুটা কমে যাবে, খুবই কম কমবে, বাট কিছুটা হলেও কমবে। তো আমি বললাম কতটুকু কমছে, ডিএন অ্যামাউন্ট কমে গেছে, ডিএম। ওকে, তো এখন এইখানে আমার শুরুতে ছিল এন, আর আফটার ডিটি আমি বললাম এটা। আচ্ছা, এখন এই ডিএনটা আমি কার রেসপেক্ট লিখছি? আমি যেমন এই টি সেকেন্ড পরে একটা ছোট টাইম নিছি যেটা হচ্ছে ডিটি, সিমিলারলি আমি এই এন অ্যামাউন্টের সাথে মিলাই আমি বলছি যে এই এন অ্যামাউন্ট থেকে একটা ছোট্ট ডিএন অ্যামাউন্ট কমে যাবে। সো তখন এখানে আমাদের কতটুক
সাবস্টেন্স এখানে রিমেইনিং থাকবে, সেটা কত হবে বলো তো? এন মাইনাস ডিএন। হ্যাঁ, এখানে তখন মানে এখান থেকে তখন এতটুক মারা গেল, মানে ধরো মাইনাস, মানে এভাবে চিন্তা করো যে ধরো ডিএন, সরি ধরো ডিএন মাইনাস ডিএন পুরোটা হচ্ছে একটা পজিটিভ কোয়ান্টিটি। বললাম এরকম যে আমি এভাবে বললাম, ডিক্রিজের ব্যাপারটা বাদ দিলাম, আমি বললাম যে আফটার ডিটি টাইম চেঞ্জ ইন অ্যামাউন্ট অফ সাবস্টেন্স হচ্ছে, আচ্ছা একটু দাঁড়াও, আমি এটা কীভাবে ফর্মুলেট করলে ইজিলি বোঝাইতে পারবো, একটু চিন্তা করি দাঁড়াও। আমি ধরলাম যে আফটার ডিটি টাইম আমার অ্যামাউন্টটা চেঞ্জ হয়েছে, তো তখন আমার অ্যামাউন্ট হচ্ছে ধরো এন প্লাস ডিএন। হ্যাঁ, আর আমি এখানে বলে রাখলাম যে ডিএন হচ্ছে আসলে একটা নেগেটিভ কোয়ান্টিটি। ফাইন, এটা তো সেইমই, এটা আমরা করতেছি বিকজ আমরা এই এন এর সাথে মিলাই হচ্ছে ডিএন লিখছি। সো এর জন্য হচ্ছে আমরা এইভাবে বলছি যে টাইম যেভাবে টি থেকে বেড়ে এখন টি প্লাস ডিটি হয়েছে, সিমিলারলি এই অ্যামাউন্টটাও এন থেকে এন প্লাস ডিএন হয়েছে, বাট ডিএন একটা নেগেটিভ কোয়ান্টিটি। ফাইন, এটা কারো কি কনফিউজিং লাগতেছে? জাস্ট ধরে নাও ডিএন হচ্ছে একটা নেগেটিভ কোয়ান্টিটি। ওকে, আচ্ছা এখন আমাকে বলো তো যে এখানে তার মানে কয়টা পার্টিকেল, মানে এইখান থেকে এখানে আসার সময় কয়টা মানে কতটুক পার্টিকেল মৃত্যুবরণ করছে বলো তো? এখান থেকে এখানে আসার সময় কতটুক পার্টিকেল মৃত্যুবরণ করছে? মাইনাস ডিএন। গুড গুড, কারণ ডিএন তো একটা নেগেটিভ কোয়ান্টিটি, সো পজিটিভটা হচ্ছে কি মাইনাস ডিএন। এখান থেকে এখানে মানে এন থেকে মাইনাস ডিএন অ্যামাউন্ট কমে গেছে, এখন হয়ে গেছে এন প্লাস ডিএন। ওকে, মানে এই যে এন মাইনাস মাইনাস ডিএন কত, বেসিক্যালি এন প্লাস ডিএন। ওকে, আচ্ছা, সো এখানে আমি বলতে পারি যে মাইনাস ডিএন অ্যামাউন্ট পার্টিকেল এখানে মৃত্যুবরণ করছে। আচ্ছা, সো এখন বলতো যে এই মাইনাস ডিএনটা যে পার্টিকেল ছিল যারা মারা গেল, ওদের লাইফ টাইম কত ছিল? মানে লাইফ টাইম অফ মাইনাস ডিএন পার্টিকেলস বা মাইনাস ডিএন অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, ওদের লাইফ টাইম কত ছিল? হ্যাঁ, অনেকেই লিখছো টি প্লাস ডিটি বা অনেকেই লিখছো টি, দুটোই কারেক্ট। ডিটি না, ডিটি না, ওরা তো ডিটি সময় বেঁচে থাকে নাই, ওরা তো শুরু থেকে টি প্লাস ডিটি সময় বেঁচে থাকছে। ওকে, সো ওদের লাইফ টাইম হচ্ছে অ্যাকচুয়ালি টি প্লাস ডিটি। বুঝা গেছে? ওদের লাইফ টাইম হচ্ছে টি প্লাস ডিটি। ওকে, বাট এই ডিটিটা তো খুবই ছোট অ্যামাউন্ট, সো এটাকে আমরা ইগনোর করতে পারি। সো আমরা বলতে পারি জাস্ট ওরা টি সেকেন্ড বেঁচে ছিল, আর এই যে এখান থেকে টি সেকেন্ড পর্যন্ত ওরা বেঁচে ছিল, দেন আফটার খুবই স্মল অ্যামাউন্ট অফ টাইম ওরা ঠুস করে মারা গেছে এখানে। ওকে, আচ্ছা, সো ওদের লাইফ টাইম হচ্ছে টি সেকেন্ড। জাস্ট ডিটি ইগনোর করা যায়, বা আলটিমেটলি ওইটা তুমি এমনিও বাদ দিবা ইন্টিগ্রেশন করার সময়, ডিএন আর ডিটির যখন মাল্টিপ্লাই হবে ওটা খুবই স্মল একটা কোয়ান্টিটি আসবে, ওটা বাদ যাবে। বাট আমরা সহজভাবে বলতে পারি যে ওদের লাইফ টাইম হচ্ছে টি সেকেন্ড। ওকে, আচ্ছা, সো এখন তুমি সবার অ্যাভারেজ লাইফ টাইমটা কীভাবে বের করবে চিন্তা করে দেখো। আমরা এখানে অ্যাভারেজ লাইফ টাইম জানতে চাই, অ্যাভারেজ লাইফ টাইম। সো আমি যেটা করব যে সবার লাইফ টাইম যোগ করব প্রত্যেকের, দেন টোটাল যতজন ছিল, তুমি এগুলোকে মানুষ হিসেবে চিন্তা করো, ধরো এক একজন মানুষের এক একটা বয়স বা লাইফ টাইম, সবার লাইফ টাইম তুমি অ্যাড করলা, দেন টোটাল নাম্বার অফ মানুষ দিয়ে ডিভাইড করে দিলাম, এটি কি অ্যাভারেজ। সো আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এই যে মাইনাস ডিএনটা সাবস্টেন্স বা মাইনাস ডিএনটা অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, ওদের বয়স বা ওদের লাইফ টাইম ছিল টি সেকেন্ড, তাহলে ওদের সবার লাইফ টাইমের সাম কত? টি ইন্টু মাইনাস ডিএন না, জাস্ট ওই কয়জনের। আমার এইখানে যে ডিএনটা পার্টিকেল আছে, মাইনাস ডিএনটা পার্টিকেল আছে, তাদের প্রত্যেকের বয়স হচ্ছে টি করে,
তাহলে ওদের মোট বয়স কত, বা মোট জীবদ্দশা কত, মোট আয়ুষ্কাল কত, টি ইন্টু মাইনাস ডিএন, মানে প্রত্যেকে টি সেকেন্ড করে বাঁচছে আর ওরা আছে হচ্ছে মাইনাস ডিএন জন। সো টোটাল ওদের সবার বয়সের যোগফল হচ্ছে টি ইন্টু মাইনাস ডিএন। ওকে, আচ্ছা এভাবে যদি আমি সবারটা যোগ করতে চাই, এরকম এই একদম এইখান থেকে শুরু করে ইনফিনিট টাইম পর যে সবাই মারা যাবে, তো প্রত্যেকের বয়স প্রত্যেকটা স্টেজেই তো কেউ কেউ মারা গেছে, রাইট? এখানেও যদি ধরো এখান থেকেও কয়েকজন মারা গেছে, এইখানে যদি ধরো এখানেও কয়েকজন মারা গেছে, এরকম প্রত্যেকটা স্টেজে সবার বয়সের যোগ করতে করতে যদি আমি যাই, সেটা করব কিভাবে? ইন্টিগ্রেশন করব। এবং এখানে ইন্টিগ্রেশনটা কার বলতো? এখানে ইন্টিগ্রেশনের ভ্যারিয়েবলটা কে? বলো। এন, রাইট? সো এখানে লিমিটটা হবে কার? এন এর লিমিট। শুরুতে এন কত ছিল? একদম শুরুতে এন ছিল এন নট। আর কারেন্টলি মানে আচ্ছা কারেন্টলি না, একদম শুরুতে এন ছিল হচ্ছে এন নট। আর একদম শেষে সবাই মারা যাওয়ার পর এন কত হবে বলো তো? সবাই মারা যাওয়ার পর এন এর ভ্যালুটা কত হবে? 0। সো এখানে আমার ইন্টিগ্রেশনটা হবে এন নট থেকে 0। ফাইন। আর নিচে কত লিখবো বলো তো? মোট পপুলেশন কত ছিল আমার শুরুতে? মানে এখানে মোট কতজন আছে? এন নট, এন না, এন নট। হ্যাঁ, সো এখানে আমি এন নট দিয়ে ডিভাইড করে দিব। এইটাই হবে আমাদের অ্যাভারেজ লাইফ টাইম। সো ইন্টিগ্রেশন টি ইন্টু মাইনাস ডিএন ফ্রম এন নট টু 0 ডিভাইডেড বাই হচ্ছে এন নট। এইভাবে আমি অ্যাভারেজটা বের করতে পারি। এখন এটা একটা সিম্পল ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে। সো আমরা এটা সিম্পলি ইন্টিগ্রেটটা করি, তারপর ভ্যালু বসাই। এই মাইনাসটাকে বাইরে নিয়ে আসা যায়। ওকে, ওইটা বাইরে আনলাম। আমি জাস্ট টিডিএন এর ইন্টিগ্রেশন বের করতে চাই। সো কীভাবে করা যায় দেখো। সো আমি এই টি আর ডিএন দুইটা তো সেপারেট ভ্যারিয়েবল। সো আমি ওদেরকে সামহাউ একটা ভ্যারিয়েবলে কনভার্ট করতে পারি কিনা? অবভিয়াসলি পারি। আমি জানি যে যেমন ধরো আমরা জানি যে ডিডিটি অফ এন ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ল্যামডা এন। আমরা এটা জানি, এটা ইউজ করতে পারি, বাট এটা একটু ঝামেলা আছে যে এখানে আমি ডিএন যদি বের করি এটা আসবে মাইনাস ল্যামডা এন ডিটি। এখানে যদি এটা বসাও তাহলে তুমি পাবা মাইনাস ল্যামডা এন ডিটি। ওকে, আচ্ছা একটু ওয়েট দাঁড়াও, একটা জিনিস একটু চিন্তা করতেছি, একটু ওয়েট। ফাইন, আচ্ছা। সো এইভাবে যদি করি তখন আমার কোনো লাভ হয় না। এখানে দেখা যাচ্ছে আবারও একটা ভ্যারিয়েবল আসছে। অবশ্যই এটা থেকে এটার একটা ওয়ে অ্যারাউন্ড আছে যে আমি জাস্ট এইখানে এন এর জায়গায় আবার ওই যে এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি লিখে দিতে পারি। এটা কমপ্লিটলি ফাইন, বিকজ তখন এন নট তো আসলে একটা কনস্ট্যান্ট, শুরুতে কতটুক রাখবা ওইটা তো কনস্ট্যান্ট। সো এটা আলটিমেটলি জাস্ট টি এর উপর ডিপেন্ডেন্ট একটা ইন্টিগ্রেশন হয়ে গেল। এইভাবে করা যায়, অথবা অনেকে যেটা করে যে ডিরেক্টলি এই যে এন ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, আমার হচ্ছে ডিএন দরকার এখানে। আমি বোথ সাইডে যদি ওই যে ইন্টিগ্রেশনের মতো ডিফারেন্সিয়াল নিই, ডিএন ইজ ইকুয়াল টু এন নট আর ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টিকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ইন্টু মাইনাস ল্যামডা চেইন রুল আর ইন্টু হচ্ছে ডিটি। সো তারপর এখানে যদি বসাও ওই সেম জিনিসই আসে, টি ডিএন হচ্ছে এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি মাইনাস ল্যামডা ডিটি। দুটা দেখো সেম দুইটা। সো যে কোনো একভাবে করলেই হয়, যে তুমি ডিরেক্টলি এই লাইনটা থেকে এই সাবস্টিটিউশনটা করে এখানে আসতে পারো, বাট দেন আলটিমেটলি এন তো ভ্যারিয়েবল। সো এন ইজ ইকুয়াল টু আমরা জানি এন ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, মানে এখানে এনকে আমরা অ্যাকচুয়ালি টি এর একটা ফাংশন হিসেবে এভাবে লিখতে পারি। সো এটা যদি করি তখন এই পুরো ইন্টিগ্রেশনটা টি এর ইন্টিগ্রেশন হয়ে যায়। অথবা তুমি ডিরেক্টলি এই লাইন থেকেই ডিএন বের করে এখানে বসাইতে পারো। মেইন কাহিনী হচ্ছে যে আমরা এখানে পুরো ইন্টিগ্রেশনটাকে টি এর ইন্টিগ্রেশন করে ফেলছি।
সো এখানে আননেসেসারি কনস্ট্যান্ট জিনিসগুলো বাইরে নিয়ে আসি, মাইনাস ল্যামডা এন নট বাইরে আসলো, এখানে থাকবে তাহলে টি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ডিটি। ফাইন। আচ্ছা, এখন দেখো এটা একটা ইউভি সিচুয়েশন হয়েছে, এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি। আমরা ইউভি আইডেন্টিফাইয়ের ক্ষেত্রে একটা ছোট রুলও বলছিলাম মনে হয় ইন্টিগ্রেশন পড়ানোর সময়, যে এক্সপোনেনশিয়াল ফাংশনগুলার অলওয়েজই ভি ধরতে হয়। আমরা ওই যে লিয়েট রুল লিখছিলাম, এটা আমরা আরও ডিটেলসে পড়বো সামনে। ওখানে ছিল যে কোনো একটা ফাংশন যদি অ্যালজেব্রাইক হয় আর আরেকটা ফাংশন যদি এক্সপোনেনশিয়াল হয়, অ্যালজেব্রাইকটা হবে ইউ, এক্সপোনেনশিয়ালটা হবে ভি। ওকে, সো আমরা ওইভাবে এখানে ইউ আর ভি চুজ করলাম। এখন জাস্ট এই ইন্টিগ্রেশনটা করতে হবে। সো ইন্টিগ্রেশনটা করি। আচ্ছা, এখানে আমরা হচ্ছে টিডিএন এর ইন্টিগ্রেশন করতেছি, তো আমাদের এখানে লিমিট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সেইটা একটু আমাদের ঠিক করতে হবে। যে আমরা এখানে টিডিএন এর ইন্টিগ্রেশন করছিলাম এন নট থেকে জিরো, তখন ভ্যারিয়েবল ছিল হচ্ছে এন, এখানে ছিল এটা এন নট টু জিরো। আচ্ছা, দেন এখানে আমি যখন টিতে কনভার্ট করে ফেলছি, এটাকে টিতে যখন কনভার্ট করে ফেলছি, তখন আমার ভ্যারিয়েবল কি হবে? তো আমি জানি এন নটের সময় টি হচ্ছে জিরো, আর যখন অ্যামাউন্টটা জিরো হয় তখন টি হয়ে যায় ইনফিনিটি। সো আমি এখানে এই যে ভ্যারিয়েবলটা চেঞ্জ করে ফেললাম, মানে খুব ইজি আইডিয়া, যে যখন এন সমান এন নট তখন টি হচ্ছে জিরো, আর যখন এন হচ্ছে জিরো মানে আর কিছু বাকি নাই, তখন আসলে ইনফিনিট টাইম পাস হয়ে গেছে। সো এইখানে ইন্টিগ্রেশন লিমিট হচ্ছে এন নট থেকে জিরো, করেসপন্ডিং ওয়েতে আমরা বলতে পারি টি এর লিমিট হবে জিরো টু ইনফিনিটি। এখানে আমরা যে ইন্টিগ্রেশনটা করবো বেসিক্যালি এটা হচ্ছে জিরো টু ইনফিনিটি। ওকে, সো আমরা আগে ঠান্ডা মাথায় এই ইন্টিগ্রেশনটা আগে একটু করি, যে ইন্টিগ্রেশন টি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ডিটি, এই ইন্টিগ্রেশনটা কত আসে? সো এই ইন্টিগ্রেশনটা কিরকম আসবে দেখো, ইউ ইউ ইন্টিগ্রেশন ভি ডিটি মাইনাস ওই যে আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলা, ইন্টিগ্রেশন ডিডিটি অফ টি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ডিটি টাইমস ডিটি। আচ্ছা, এখন ইন্টিগ্রেশনটা খুব ইজি। ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি এর ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ডিভাইডেড বাই মাইনাস ল্যামডা, আর ডিডিটি অফ টি হচ্ছে 1, আর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ডিটি হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ডিভাইডেড বাই মাইনাস ল্যামডা, আর এখানে হচ্ছে আরেকটা ডিটি। আচ্ছা, এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, আর এইটা তো কনস্ট্যান্ট, এই যে ল্যামডাটা, এটাকে আমি বাইরে নিয়ে আসতে পারি। দেন পরের লাইনে আবার এটাকে ইন্টিগ্রেশন করবো, সেটা আসবে মাইনাস টি বাই ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি প্লাস 1 বাই ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ডিটির ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ডিভাইডেড বাই মাইনাস ল্যামডা, ঠিক আছে, প্লাস সি। সো এখান থেকে আমি পাবো মাইনাস টি বাই ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এখানে আমি পাবো মাইনাস 1 বাই ল্যামডা স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি প্লাস সি। ঠিক আছে, এখন যদি লিমিট বসাই, আমাদের ইন্টিগ্রেশন ছিল জিরো টু ইনফিনিটি, সো টি টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ডিটি, এটা হবে, এখানে আমরা লিমিট বসাবো এটার উপর মাইনাস টি বাই ল্যামডা, আর ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টিকে আমি এভাবে লিখলাম দেখো 1 বাই ই টু দি পাওয়ার ল্যামডা টি, আর মাইনাস এখানে 1 বাই ল্যামডা স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টিকে আমি এভাবে লিখলাম যেটা হচ্ছে 1 বাই ই টু দি পাওয়ার ল্যামডা টি, আর এখানে জিরো টু ইনফিনিটি। এখন দেখো এইখানে আমরা যদি একটু কম্পিউট করি, এটা ফার্স্ট হচ্ছে আপার লিমিট। আচ্ছা, আপার লিমিট বসালে কি হবে দেখো, এখানে যখন তুমি ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্রেশনের রেজাল্টের ভিতর এই ইনফিনিটি বসাবা, সো টি এর জায়গায় বসাবে ইনফিনিটি আর এইখানে বসাবে ইনফিনিটি। এখন আমাকে বলো তো
এই দুইটাতে যদি ইনফিনিটি বসাও কোনটা বড়, টি বড় নাকি ই টু দি পাওয়ার ল্যামডা টি বড় বলো তো? টি মানে টি অ্যাজ এ ইনফিনিটি বেশি বড় নাকি ই টু দি পাওয়ার ল্যামডা টি বড় ইনফিনিটি বলো তো? কোনটা বড় এই দুটার মধ্যে? মানে টিও ধরো ইনফিনিটি বসাইলাম, আর ই টু দি পাওয়ার ল্যামডা এখানে টিতেও ধরো ইনফিনিটি বসাইলাম, কোনটা বড়? ডেফিনেটলি যে ই টু দি পাওয়ার ল্যামডা টাইমস ইনফিনিটি এটা বড় ইয়েরটা, হ্যাঁ। আর ডিনোমিনেটরেরটা বড় বিকজ ওইটা এক্সপোনেনশিয়াল, ওইটাতে এক্সপোনেনশিয়াল ফাংশনের ভিতর তুমি ইনফিনিটি দিতেছো, সো ওইটা বিশাল বড় হবে। সো আলটিমেটলি এখানে যখন ইনফিনিটি বসাবা এইটা বিগার ইনফিনিটি হবে, অ্যান্ড দ্যাটস ওয়াই এই পুরোটা কি হয়ে যাবে, জিরো। ওকে, এটা পুরোটার ভ্যালু তখন কি আসবে, তাহলে জিরো। আবার এখানেও যদি বসাও সেটা কি আসবে, জিরো। সো আমরা প্রথমবার ইনফিনিটি বসাই, এখান থেকে পাইলাম জিরো, দেন মাইনাস, এবার লোয়ার লিমিট বসাবো। এটার ভিতরে যদি জিরো বসাও তাহলে দেখো প্রথম এই টার্মটা জিরো হয়ে যাবে বিকজ টিতে জিরো বসাইতেছো, সো এটা পুরোটা জিরো। কিন্তু এইটা জিরো হবে না, এটা কি আসবে, এখানে যদি জিরো বসাও এখানে আসবে মাইনাস 1/λ² 1/e টু দি পাওয়ার ল্যামডা ইন্টু জিরো। ই টু দি পাওয়ার ল্যামডা ইন্টু জিরো মানে ই টু দি পাওয়ার জিরো, ই টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে 1। সো এখান থেকে আমি কি পাইলাম দেখো, 1/λ²। বোঝা গেছে? এটা জাস্ট আপার লিমিট বসাইছি, আপার লিমিট বসানোতে পুরোটাই জিরো হয়ে গেছে, আর লোয়ার লিমিট বসাইছি এইটা জিরো হয়ে গেছে, আর এইটা মাইনাস 1/λ² আসছে। আমি জিরো থেকে আপার লিমিটের রেজাল্টটা থেকে লোয়ার লিমিটের রেজাল্টটা সাবট্রাক্ট করলে আসে প্লাস 1/λ²। এখন আমাদের কম্পিউটেশন শেষ, এখন জাস্ট ভ্যালুটা বসাবো। সেটার ভ্যালু হচ্ছে এই যে এইটুকের ভ্যালু হচ্ছে 1/λ²। এখন যদি আমি উপরে আসি, আমরা যেখান থেকে স্টার্ট করছিলাম এই যে এই জায়গাটা, এইখানে এইটুকের ভ্যালু হচ্ছে 1/λ², দ্যাট ইজ মাইনাস n0/λ। আর এইটার ভ্যালু আমরা কার জন্য কম্পিউট করছিলাম, এই যে টিডিএন আমরা দেখছি এটা হচ্ছে আসলে n0 to 0 টিডিএন এর ইন্টিগ্রেশন আসছে মাইনাস n0/λ। সো এই মাইনাস n0/λকে আমি এখন এইখানে বসাবো, এই যে এইখানে। এইখানে যদি বসাই, আগে থেকে একটা মাইনাস ছিল, আর এইটুকের ভ্যালু আসছে মাইনাস n0/λ, আর ডিভাইডেড বাই হচ্ছে n0। সো এখানে এই মাইনাস মাইনাস কাটা, n0 কাটা, আলটিমেটলি মিন লাইফ আসলো 1/λ। ওকে, সো এইভাবে আমরা অ্যাভারেজ লাইফ টাইম বের করতে পারি। সো প্রুফটা খুবই মজার যে আমরা এখানে এক একজনের লাইফ টাইম এক এক ধরনের, বাট প্রত্যেকটাকে ইন্টিগ্রেট করে আমরা ওইটার অ্যাভারেজ বের করছি, অ্যান্ড সেটা আসছে একটা ফাইনাইট ভ্যালু 1/λ। বুঝা গেছে? এটা আমি আবার একটু বলি কি করছি। আমরা ধরছি যে শুরুতে n0টা সাবস্টেন্স ছিল, n0 সাবস্টেন্স ছিল, দেন বললাম আফটার t সেকেন্ড এটা হয়ে গেছে n, দেন আমি বললাম আফটার slight change in t which is dt the amount of substance changed slightly by dn, so the final amount of substance will be n plus dn, and এখানে যেহেতু এটা ডিক্রিজিং, দ্যাটস ওয়াই আমি বলতে পারি dn should be নেগেটিভ ভ্যালু। ওকে, সো এখানে আসলে কয়টা সাবস্টেন্স তাহলে মৃত্যুবরণ করছে, মাইনাস dn, so lifetime of those minus dn amount of substance will be t. So total lifetime of those minus dn amount of substance will be t into minus dn. So এই মাইনাসটাকে বাইরে নিলাম, অ্যান্ড আমরা এরকম সবার লাইফ টাইম অ্যাড করতে চাই। সো আমরা জানি এই ইন্টিগ্রেশনটা তাহলে লিমিট হবে n0 to 0, কারণ একদম শুরুতে ছিল n এর ভ্যালু n0, আর একদম ইনফিনিটিতে গিয়ে n এর ভ্যালু হচ্ছে 0। অ্যান্ড দেন আমি টোটাল নাম্বার অফ সাবস্টেন্স দিয়ে এটা ডিভাইড করে দিছি অ্যাভারেজ বের করার জন্য। দেন আমি এইখানে এইটা কম্পিউট করলাম কিভাবে, আমি এনকে মানে ডিএনকে ডিটিতে কনভার্ট করে ফেলছি, মানে আমি ইন্টিগ্রেশনটা টি এর রেসপেক্টে নিয়ে আসছি। তুমি চাইলে এন এর রেসপেক্টেও রাখতে পারতা, এটাও করা যায়, বাট আমরা এখানে ইন্টিগ্রেশনটা টি দিয়ে করছি। আমরা এখানে কিছু ভ্যারিয়েবল সাবস্টিটিউট করে ওয়ান ভ্যারিয়েবল করে ফেললাম, দেন আমরা এখানে ইন্টিগ্রেশন করলাম টি এর রেসপেক্টে।
যেহেতু এন এর ইন্টিগ্রেশনটা ছিল এন নট থেকে 0, করেসপন্ডিংলি টি এর ইন্টিগ্রেশনটা হবে 0 টু ইনফিনিটি, বিকজ যখন এন সমান এন নট তখন টি হচ্ছে 0, আর যখন এন সমান 0 তখন টি হচ্ছে ইনফিনিটি। দেন আমি এটা ইন্টিগ্রেশন বাই পার্টস ইউজ করে ইন্টিগ্রেট করলাম, খুবই ক্লাসিক ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশন ইনফ্যাক্ট তুমি ইন্টিগ্রেশন বইয়ে পাবাও, এসে আমরা যে ইন্টিগ্রেশনগুলো করাবো এখানেই দেখবা এরকম ইন্টিগ্রেশন। অ্যান্ড দেন আমরা ওইখানে ইন্টিগ্রেশনটা ফার্স্টে কম্পিউট করে দেন লিমিট বসায় ভ্যালু বের করছি, সেটা আসছে 1/λ²। এই টাইপের ইন্টিগ্রেশনকে আমরা ইমপ্রপার ইন্টিগ্রাল বলি বাই দ্য ওয়ে, যখন এরকম ইনফিনিট নিয়ে আমাদের ডিল করার আগে। সো এটা কম্পিউট করে আমাদের আসলো 1/λ²। দেন আমি এটাকে যখন আবার এই জায়গায় ভ্যালু বসাইলাম বা এখানে ভ্যালু বসাইলাম, দেখা গেল ভ্যালুটা সিম্পলি 1/λ আসছে। সো এখান থেকে আমি প্রুফ করলাম যে আমার একটা রেডিও অ্যাক্টিভ এক্সপেরিমেন্টে সবার অ্যাভারেজ লাইফ টাইম হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু 1/λ, সিম্পলি জাস্ট রেডিও অ্যাক্টিভ ডিকে কনস্ট্যান্টের ইনভার্স। অ্যান্ড তাহলে বুঝতেই পারতেছো যে আমরা আবার একটু আগে বলে আসছি যে টি হাফ এটা হচ্ছে ln2/λ। সো এখান থেকে অ্যাকচুয়ালি টাও আর টি হাফের মধ্যে একটা কানেকশন লেখা যায় যে টি হাফ হচ্ছে ln2/τ, সরি টাও ইন্টু ln2। হাফ লাইফ হচ্ছে মিন লাইফের ln2 টাইমস, অ্যান্ড ln2 লেস দেন 1 একটা ভ্যালু। সো হাফ লাইফ অ্যাকচুয়ালি এখান থেকে বলা যায় যে হাফ লাইফ হচ্ছে মিন লাইফ থেকে কম, মানে অ্যাভারেজ লাইফ থেকে হাফ লাইফটা একটু কম। ওকে, সো এই ফর্মুলাগুলো মুখস্থ রাখবা, এইটা আর এটা, এই দুটো মুখস্থ রাখলে তুমি পরীক্ষার হলে এটাও অ্যাপ্লাই করতে পারবা। এরকম আসে যে একটা সাবস্টেন্সের মিন লাইফ এত, হাফ লাইফ কত, বা হাফ লাইফ এত, মিন লাইফ কত, বা মিন লাইফ এত, রেডিও অ্যাক্টিভ ডিকে কনস্ট্যান্ট কত। এই চ্যাপ্টারের ম্যাথ খুবই ইজি, জাস্ট এরকম ছোট ছোট ফর্মুলা এক লাইনের, ওইগুলো অ্যাপ্লাই করে ম্যাথ করতে হবে। সো আজকে কি কি ফর্মুলা শিখাইলাম আমরা একটু সামারি যদি বলি, আমরা শিখলাম ম্যাচ ডিফেক্ট হচ্ছে ZMP প্লাস NMN, অনেকে এটাকে এনও লেখে, A মাইনাস Z না লেখে জাস্ট N লেখে, NMN মাইনাস M নিউক্লিয়াস। অর এটাকে আমরা আরেকভাবে লিখছিলাম যে এটা হচ্ছে ZMH প্লাস NMN মাইনাস M অ্যাটম। এরকম ফর্মুলা দেখাইছি। বাইন্ডিং এনার্জি, নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি B ইজ ইকুয়াল টু Δmc²। আচ্ছা, একটা জিনিস আমি একটু বলতে ভুলে গেছি, এটা একটু লেখো। সেটা হচ্ছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বলতে একটা কথা আছে, এটা হচ্ছে বাইন্ডিং এনার্জি। আর একটা জিনিস আছে আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। এখন এখানে ফার্স্ট কোশ্চেন হচ্ছে এই নিউক্লিয়ন জিনিসটা কি? নিউক্লিয়ন মানে হচ্ছে মেম্বার অফ নিউক্লিয়াস, সহজ হিসাব, মেম্বার অফ নিউক্লিয়াস। তো নিউক্লিয়ন কারা? প্রোটন আর নিউট্রনরা। নিউক্লিয়াস বানান ভুলে গেছি, এরকম। ওকে, সো মেম্বার অফ নিউক্লিয়াসদেরকে হচ্ছে নিউক্লিয়ন বলে, মানে বেসিক্যালি প্রোটন আর নিউট্রনদেরকেই নিউক্লিয়ন বলে। আচ্ছা, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন মানে হচ্ছে অ্যাভারেজ বাইন্ডিং এনার্জি, এটাকে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নও বলে, অর অ্যাভারেজ বাইন্ডিং এনার্জিও বলে, বা গড় বন্ধন শক্তি, অ্যাভারেজ বাইন্ডিং এনার্জি, বা বাংলায় এটাকে বলা হয় নিউক্লিয়ন প্রতি বাইন্ডিং মানে বন্ধন শক্তি। তো এটাকে এক্সপ্রেস করা হয় স্মল বি দিয়ে। স্মল বি হচ্ছে ক্যাপিটাল বি মানে টোটাল বাইন্ডিং এনার্জি ডিভাইডেড বাই নাম্বার অফ নিউক্লিয়ন। নাম্বার অফ নিউক্লিয়ন ইজ বেসিক্যালি ক্যাপিটাল A, রাইট? এটাই হচ্ছে কি নাম্বার অফ নিউক্লিয়ন। কেন? কারণ A মানে হচ্ছে কয়টা প্রোটন আছে প্লাস কয়টা নিউট্রন আছে। সো প্রোটন নিউট্রনরাই তো নিউক্লিয়ন, সো নাম্বার অফ নিউক্লিয়ন হচ্ছে এটা। ওকে, সো আমরা এখান থেকে বলতে পারি B ইজ ইকুয়াল টু ক্যাপিটাল B বাই A
আর বি হচ্ছে আবার ডেল এম সি স্কোয়ার, সেটার ফর্মুলা হচ্ছে ডেল এম সি স্কোয়ার বাই এ। যদি অ্যাভারেজ বাইন্ডিং এনার্জি পরীক্ষায় বের করতে বলে সেটা হচ্ছে ডেল এম সি স্কোয়ার বাই এ। আমরা এইটা শিখলাম। তারপর আমরা শিখলাম রেডিও অ্যাক্টিভিটি রিলেটেড। ফার্স্টে শিখলাম যে ডিডিটি অফ এন, দিস ইজ মাইনাস ল্যামডা এন, অ্যান্ড দেন আমরা এটাকে ইন্টিগ্রেশন করে বের করলাম এন ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। দেন আমরা আরও বের করছি যে এই ল্যামডা হচ্ছে লন টু বাই হাফ, সরি টি হাফ। তো এই ফর্মুলাটাকেও এভাবে চেঞ্জ করে লেখা যায় যে এন নট ই টু দি পাওয়ার মাইনাস, অনেকে এইভাবেই লেখে যে লন টু ডিভাইডেড বাই টি হাফ ইন্টু টি। অ্যান্ড দেন আমরা আরও শিখাইলাম যে মিন লাইফ টাও ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা। ওকে, অ্যান্ড এটাকে এভাবে লেখা যায় যে টি হাফ বাই লন টু। ওকে ফাইন। সো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আমরা আজকে ম্যাথ আর দেখাবো না যেহেতু আমাদের টাইম প্রায় শেষ। আমি একটু আজকে আগেই ছাড়বো, বাট এটা বুঝতে পারছো কিনা, এরপর একটা ছোট জিনিস দেখে শেষ করবো। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু জানাও। আমাদের মানে থিওরিটিক্যাল পার্ট আসলেই শেষ এই চ্যাপ্টারের। আমরা নেক্সট দিন জাস্ট একটু নিউক্লিয়ার ফিউশন আর হচ্ছে নিউক্লিয়াস রিলেটেড কিছু টার্মিনোলজি আছে, যেমন নিউক্লাইড, আইসোবার, আইসোটোপ, আইসোটোন, তারপরে এই যে নিউক্লিয়ন, আর ওই যে রেডিও অ্যাক্টিভিটির সাথে রিলেটেড কিছু জিনিসপত্র আছে, আলফা পার্টিকেল, বিটা পার্টিকেল, গামারে, ওইগুলোর প্রপার্টি ডিসকাস করে নেক্সট দিন আমরা এই চ্যাপ্টারের ম্যাথ দেখায় এই চ্যাপ্টারটা শেষ করবো। নেক্সট দিন এই চ্যাপ্টারটা শেষ হবে। আচ্ছা, সো যেটা লাস্ট একটা জিনিস একটু বলতে চাইছিলাম সেটা দেখাই দিই, এটাও আমি মিস করে গেছি। সেটা হচ্ছে ডেনসিটি অফ আ নিউক্লিয়াস। খুবই ইজি, ডেনসিটি অফ আ নিউক্লিয়াস। একটা নিউক্লিয়াসের ডেনসিটি কত? তো যদিও এটা এক এক অ্যাটমে কিছুটা ডিফার করে, বাট অলমোস্ট সব নিউক্লিয়াসের ডেনসিটি অলমোস্ট সেম, অলমোস্ট সবার একই না, বাট মোটামুটি কাছাকাছি সবাই। তো আমরা দেখাবো যে এটা কেন সবারটা সেম। সো আমরা জানি ডেনসিটি মানে কি। ডেনসিটি মানে হচ্ছে ম্যাস বাই ভলিউম। তোমার একটা জিনিসের ম্যাস কত ডিভাইডেড বাই ভলিউম কত। সো আমাদের নিউক্লিয়াসের ম্যাস কত? এখন আমরা যদি জাস্ট সিম্পলিসিটির জন্য ধরে নেই, এখানে আমরা ধরো এটাকে ক্যাপিটাল এম লিখি, ধরো আমরা সিম্পলিসিটির জন্য ধরে নেই, অ্যান্ড আমরা এটা বুঝিও যে আসলে ম্যাস অফ প্রোটন আর ম্যাস অফ নিউট্রন অলমোস্ট সেম হওয়ার কারণ আছে যে এই যে আমরা বলছিলাম যে আসলে একটা নিউক্লিয়াসকে ভাঙলে, নিউট্রনকে ভাঙলে একটা প্রোটন, একটা ইলেকট্রন আর একটা অ্যান্টি নিউট্রিনো পাওয়া যায়, রাইট? তো এর জন্য নিউট্রনের ম্যাসটা অলমোস্ট প্রোটনের ম্যাসের সমান সমান, একটু বেশি, কারণ ওইটার ভিতরে যে একটা ইলেকট্রন আছে আবার একটা অ্যান্টি নিউট্রিনো আছে। এখানে যে এইটা হচ্ছে নিউট্রিনো আর এটা হচ্ছে অ্যান্টি নিউট্রিনো। আচ্ছা, সো এর জন্য নিউট্রনের ম্যাস কিছুটা বেশি হয়, বাট তাই বলে তুমি যদি জাস্ট একটা প্রোটন, একটা ইলেকট্রন আর অ্যান্টি নিউট্রিনোর ম্যাস অ্যাড করো তাহলে নিউট্রনের ম্যাস পাবা, ব্যাপারটা এরকম না। সেখানে ওই যে ম্যাস ডিফেক্ট থাকবে, কারণ আমরা জানি এগুলোকে জোড়া দিলে একটা বন্ড এনার্জির জন্য ওই এনার্জি মানে ওই অ্যামাউন্ট অফ এনার্জি বের হয়ে যায়। তো দেখা যাবে নিউট্রনের ম্যাস কিছুটা কম হবে, আবার এই তিনটার সাম থেকে কিছুটা কম হবে। আচ্ছা, সো আমরা এখানে এটা ফর সিম্পলিসিটি বলতেই পারি যে ম্যাস অফ প্রোটন অলমোস্ট ইকুয়াল টু ম্যাস অফ নিউট্রন। আর এটাকে আমরা বললাম ধরো স্মল এম, মানে এটা হচ্ছে ধরো ম্যাস অফ প্রোটন আর নিউট্রন। মানে এই যে 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। সো এখন আমাদের নিউক্লিয়াসের ভিতর আমরা জানি টোটাল এটা প্রোটন নিউট্রন থাকে, বা টোটাল এটা নিউক্লিয়ন থাকে, রাইট? অ্যান্ড প্রত্যেকের ম্যাস আমি অলমোস্ট সমান ধরছি, সো আমি বলতে পারি আমার কাছে টোটাল এটা নিউক্লিয়ন আছে অ্যান্ড তাদের এক একটা ম্যাস হচ্ছে স্মল এম। তো টোটাল ম্যাস হচ্ছে এত,
আর ভলিউম কত? নিউক্লিয়াস অ্যাকচুয়ালি কি একটা স্ফিয়ারের মতো চিন্তা করা যায়, যার রেডিয়াস আমরা বলছি আর। আমরা এই আরেরও একটা ফর্মুলা দেখেছি আজকে, যে আর ইজ ইকুয়াল টু আর নট এ টু দি পাওয়ার 1/3। সো একটা স্ফিয়ারের ভলিউম কি ফর্মুলা দিয়ে বের করে বলো তো? রেডিয়াস যদি আর হয় তাহলে ভলিউমটা কি ফর্মুলা দিয়ে বের করা যায়? এটা তো সবার পারা উচিত, 9-10 জিনিস। হ্যাঁ, 4/3 পাই আর কিউব। গুড। সো এই ভি এর জায়গায় আমি বলতে পারবো এটা হচ্ছে 4/3 পাই আর কিউবড। ফাইন। আচ্ছা, এখন এখানে দেখো আর কিউবড এটা কি? এটা হচ্ছে আর নট কিউবড টাইমস এ টু দি পাওয়ার 1/3 কিউব করলে এ আসবে। সো আমরা এখান থেকে বলতে পারি এটা হচ্ছে এ টাইমস এম ডিভাইডেড বাই 4/3 পাই আর কিউব হচ্ছে আর নট কিউব ইন্টু এ। এখন একটা মজার ব্যাপার দেখো, এ আর এ কাটা, এখান থেকে থাকে 3m ডিভাইডেড বাই 4 পাই আর নট কিউব। অ্যান্ড দেখো এটা আসলে অ্যাটম টু অ্যাটম ভ্যারি করবে না, কারণ এখানে ওই অ্যাটমের কিছু নাই। তুমি যে কোনো একটা পার্টিকুলার অ্যাটম নিয়ে যদি চিন্তা করো, এই এটা ছিল ওই অ্যাটমের উপর ডিপেন্ডেন্ট। যেমন নাইট্রোজেনের জন্য এটা 14, ফসফরাসের জন্য এটা অন্য ভ্যালু, কার্বনের জন্য 12, এরকম। বাট ওই এ কিন্তু আলটিমেটলি কাটা গেছে। সো এখানে কি থাকতেছে? জাস্ট 3 ইন্টু ম্যাস অফ প্রোটন আর নিউট্রন, মানে কাছাকাছি একটা ভ্যালু, ডিভাইড বাই 4 পাই আর আর নট। আমি বলছিলাম এটাও হচ্ছে কনস্ট্যান্ট, এম্পিরিক্যাল একটা কনস্ট্যান্ট। এটার ভ্যালু হচ্ছে আমরা বাই ডিফল্ট 1.4 ফেমটোমিটার ধরি। ওকে, আসলে এটাও অ্যাটম টু অ্যাটম একটু ভ্যারি করে। তো এর জন্যই বলা হয় যে অলমোস্ট সব অ্যাটমের অ্যাটমের যে নিউক্লিয়াস তার ডেন্সিটিটা অলমোস্ট সেম, মানে সবারই ডেন্সিটিটা এই ভ্যালুর কাছাকাছি হবে। প্র্যাকটিক্যালি একটু কম বেশি হবে, বাট অ্যাপ্রক্সিমেটলি সবার ডেন্সিটি হবে এটা 3m/4 পাই আর নট কিউব, যেখানে আর নট একটা ইন্ডিপেন্ডেন্ট একটা কনস্ট্যান্ট আর এমও একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু। ওকে, এটাই। সো আমরা নেক্সট দিন জাস্ট নিউক্লিয়ার ফিশন, তারপর হচ্ছে ফিউশন, আর হচ্ছে কিছু নিউক্লিয়ার টার্মিনোলজিস, আর হচ্ছে কিছু রেডিও অ্যাক্টিভ টার্মিনোলজি আর প্রপার্টি দেখায় আর ম্যাথ দেখায় এই চ্যাপ্টারটা শেষ করি। ওকে, আর এরপর তোমাদের কোন চ্যাপ্টার শুরু করবো একটু সাজেস্ট করলে ভালো হয়। আমরা কি এরপর সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স দেখাবো নাকি স্ট্রাকচারাল প্রপার্টিজ অফ ম্যাটার দেখাবো? সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স অনেক ইন্টারেস্টিং চ্যাপ্টার, ইন আ সেন্স যে এটা হচ্ছে অনেকটা কারেন্ট ইলেকট্রিসিটির সাথে কিছুটা মিলবে আর কি। তো তোমরা যেটা বলো একটু চ্যাটে লেখো, এরপর কোন চ্যাপ্টারটা আমরা শুরু করতে পারি। আচ্ছা, ম্যাক্সিমামে স্ট্রাকচারাল প্রপার্টিজ বলছো, ঠিক আছে। আমরা স্ট্রাকচারাল প্রপার্টিজ শুরু করবো। এটাও খুব বড় চ্যাপ্টার না, তোমাদের তো শর্ট সিলেবাস, এটার সারফেস টেনশনের পার্টটা বাদ। সো বাকি যে পার্টটা আছে ওটা খুবই শর্ট আর খুব ইজি। 9-10-এও তোমরা পড়ছো, হুকস ল ওইগুলো আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখি। আজকে ম্যাথ আর দেখাইলাম না, বাসায় সবাই থিওরিগুলো একবার রিভাইজ দিও। আমরা কিন্তু নেক্সট দিন ম্যাথ দেখাবো। সো নেক্সট দিন কিন্তু আমি কোনো ফর্মুলার এক্সপ্লেন করবো না, আমরা ডিরেক্টলি অ্যাপ্লাই করবো। ওকে, সো বাসায় সবাই একটু পড়ে ফেলবো।